কবি থেকে আমার বসে বসে নিজেকে লোহা মনে হচ্ছিল। লোহার একটা অদ্ভুত গুণ আছে। লোহাকে যখন চুম্বকের পাশে রাখা হয় তখন সে চুম্বক হয়ে যাবে, আর যখন তাকে চুম্বক থেকে দূরে নিয়ে যাওয়া হবে তখন সেটা স্ক্র্যাপ লোহা, মাত্র কয়েক টাকায় রাখা। এবং তার মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করে, যখন সেটা ইলেকট্রোম্যাগনেট হয়, সেটা আরও অনেক বড় কাজ করে। তো আমিও এভাবে আসার সময় শান্তশ্রীর সঙ্গে আসলাম, বিশিষ্ট গল্পকার, পাশে বসল চন্দ্রিমা দত্ত, বিশিষ্ট কবি, বন্ধুবর দীপেন্দু, এই যে সবাইকে নিয়ে, এই যে সবার সঙ্গে, এই যে আপনারা যারা চুম্বক, তার পাশে এই লোহা সত্যি চুম্বক হয়ে উঠেছে। যাই হোক, আমি মনে করি যে আমাদের এখানে যারা সাহিত্য চর্চা করে তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে সংগ্রামী, একলব্যের সাধনার মতো। কারণ আপনারা জানেন 1874 সালে মূল বঙ্গভূমি থেকে এই ভূখণ্ডকে আলাদা করে দেওয়া হয়েছিল। তারপর একে পরে আগ্রাসন, কিন্তু তারপরে আমরা গোয়ালপাড়া হয়ে যাইনি। কেন গোয়ালপাড়া হয়ে যাইনি? কারণ তার মধ্যে সাহিত্য সংস্কৃতি চর্চার একটা বহুমানতা আছে। এই যে বহুমানতা, এই যে ধারাবাহিকতা, যে বা যারা বজায় রাখছেন তাদের আন্তরিকতাকে আমি উল্লেখ করি। প্রত্যেকটি রোববারে যেভাবে সমিতা এইভাবে সৃষ্টির আঙিনা তুলে দেয়, পড়ি, কতটা কবিতা হয়, কতটা অকবিতা হয়, সেগুলো সাহিত্যের গুণমান যারা বিচার, মূল্যমূল্য বিচার করেন তারা করবেন। আমি শুধু দেখি যে প্রযুক্তির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে সাহিত্যের এই যে বিস্তার, এবং প্রত্যেকটি রোববার, আমরা জানি যে এই রোববারে প্রত্যেকেরই সংসার আছে, শরীর খারাপ আছে, নানা রকম দায়বদ্ধতা আছে, ইত্যাদি 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 ইত্যাদি। তারপর নিয়ম করে, এটা কি কম সংগ্রাম? তাহলে আমি একজন কবিকে, আমি একজন গল্পকারকে, আমি একজন উপন্যাসিককে আমি মনে করি না যে নিছক বিনোদনের জন্য, নিছক বিলাসিতার জন্য তারা কবিতা চর্চা করছেন, তারা গল্প লিখছেন। একটা ভেতর থেকে একটা দায়বদ্ধতা না থাকলে এটা সম্ভব নয়। এবং আমরা জানি সময়ের সঙ্গে রূপান্তর ঘটিয়ে যেভাবে পুঁথির যুগ থেকে কাগজের যুগে এসছেন, এখানে স্যার বসে আছেন, ম্যানুস্ক্রিপ্টের কথা জানেন, ঠিক এইভাবে আজকে তো কবিতা উঠে গেছে। আমরা জানি একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে চলে গেছে, ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। আজকে এই শিলচর শহরে আগে যখন লিটিল ম্যাগ আন্দোলন হয়েছিল সেই 80-র দশকে, লিটিল ম্যাগ আন্দোলনে হয়তো খুব বেশি হলে আমরা যারা ছিলাম কোনো একটা সময়ে, কোনো একটা পড়বে, আমরা 100টা-200টা বের করেছি নিজের পকেট খরচ করে। কতজনের কাছে গেছে? তাও তো পুশিং সেই করতে হতো। কিন্তু আজকে সেটা মুক্ত। আজকে হয়তো দিল্লিতে বসে একজন সমিতার কবিতা পড়ছেন। দেখুন, কবিতা ও কবিতা নিয়ে অনেক কথা হয়। আমি শুধু বলি সময়ে কবিতা লেখায়। দস্যু রত্নাকর যেদিন বাল্মীকি হলেন, কেউ জন্ম থেকে কেউ কবি হয়ে ওঠে না। আমি সেই ঔন্নাসিকদের প্রচণ্ড ঘৃণা করি, সেই বিশুদ্ধবাদীদের প্রচণ্ড ঘৃণা করি, যারা অত্যন্ত উন্নাসিক উক্তি করেন কবিতা নিয়ে, হৃদয়ের রক্তক্ষরণ কবিতা লেখায়, এবং সেই রক্তক্ষরণ থেকে যে যেমন করে ভাবের প্রকাশ ঘটায়, শব্দেরা এসে নিজের মনের মধ্যে যখন খেলা করে, সেটাই তো কবিতা হয়। কোন কবিতাটা কালজয়ী হবে, কোন কবিতাটা কালজয়ী হবে না, সেটা সময় বিচার করবে। কিন্তু আমি কে যে একজনকে আমি নিরুৎসাহ করব? সুতরাং আমি মনে করি আপনারা যারা কবিতা লিখছেন, আমি সন্ধ্যার একটা কবিতা পড়ব, 1 মিনিট, খুব প্রাসঙ্গিক কবিতা, আজকের সময়ে সামান্য কবিতা পড়ব। আমি তার আগে সমিতার বইটা নিয়ে বলছি, বইটা আমার পড়া হয়নি। আমি খুব খুশি হতাম যদি সমিতা আমাকে বইটার কিছুটা পাঠাতো সফট কপি। 19-20 শতক, আজকের এই সময়ে দাঁড়িয়ে জানেন আমাদের এই দিকগুলোকে, আমাদের অতীতকে ঘুরে দেখতে হবে।
সময় সেই অতীতটাকে খুঁজতে যায়। আমি বিদ্যাসাগরের নাম দেখেছি, আমি অক্ষয় দত্তের নামটা এখানে দেখিনি সমিতার বইয়ে। আমি জানি না আছে কিনা, থাকলে খুশি হতাম। কারণ ঠিক যেভাবে রামকৃষ্ণ, বিবেকানন্দ, মার্কস, অ্যাঙ্গেলস, ঠিক এইভাবে বিদ্যাসাগরের সঙ্গে অক্ষয় দত্তের সম্পর্ক। কিন্তু এটাও এক বাস্তব সত্য, আলো কোনো একজনের উপর পড়ে অন্যজন হয়তো অন্ধকারে থেকে যান, যদিও অন্ধকারের মানুষ নন অক্ষয় দত্ত। কারণ আজকে অক্ষয় দত্তের পরেই রামেন্দ্র সুন্দর দ্বিবেদী থেকে শুরু করে আজকের এই পথিগ্রহ, বিমাননাথ, এই যে ধারাবাহিকতা, সে অনেক কথা। আমি আপনাদের এই কথাগুলো এখন আমি বলবো না। আমি শুধু বলবো সেই যে রেনেসাঁসের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা, তার যে অনুরণন, সেই অনুরণনটাকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি। রামতনু লাহিড়ী ঊনবিংশ শতক নিয়ে সবচেয়ে বেশি ভালো কাজ করেছেন, যেটাকে আমরা মৌলিক প্রবন্ধ বলতে পারি। তারপর আমরা সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় থেকে শুরু করে আরও অনেকেই অনেক বই লিখেছেন, কিন্তু এখনও যেটাকে একটা বাইবেল বলা হয় প্রায়, সেটা হলো রামতনু লাহিড়ীর বইটি। আমরা এখানে অনেক বিচার করতে পারি। যেমন আজকে অনেকেই জানেন যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে অনেকভাবেই কথা চলছে। তো ঊনবিংশ শতক নিয়ে হয়তো সমিতার সঙ্গে আমার চিন্তা চেতনার দিক থেকে হয়তো আমরা ভিন্ন দিক থেকে ভিন্নভাবে দেখব, কিন্তু এই ভিন্নতাও তো প্রয়োজন। থিসিস সিনথেসিস যেমন হয়, থিসিস অ্যান্টিথিসিসও সিনথেসিস হয়। সুতরাং এইগুলো দিয়েই তো আমাদের একটা তত্ত্বের দরকার হয়। সুতরাং সবাই রেজিমেন্টেশন অফ থট প্রসেস, চিন্তার মেরুকরণে সবাই এক ধরনের চিন্তা করবে, সেটা তো হয় না। আমার কাছে হয়তো বিদ্যাসাগর একরকম, বঙ্কিমচন্দ্র একরকম, রবীন্দ্রনাথ একরকম, আরেকজন হয়তো অন্যরকম ভাবছে। এই ভাবনার ভিন্নতা নিয়েই তো, এটাই তো সক্রেটিস বলে গেছেন। যাই হোক, আমি আবার ফিরে আসছি এখানে বক্তব্য রাখার জন্য, অনেকেই বলবেন। তবে একটা কবিতার বই উন্মোচিত হলো, আর এত একটা ভালো প্রাসঙ্গিক কবিতা পেয়ে গেলাম। এখানে অনেকেই বাচিক শিল্পীরা আছেন, সঙ্গীতা বসে আছে আমার দিকে গুল করে দেখছে। হ্যাঁ, সঙ্গীতা, শান্তশ্রী, বাচিক শিল্পী, অনেকেই বাচিক শিল্পীরা আছে। তো আমি একটা কবিতা পড়ি, আমার খুব ভালো লাগছে কবিতাটা। ধর্ম এখন জানোয়ার করে, ধর্ম পোড়ায় বই পুঁথি, ধর্মে মানুষের শুধু পোড়া গন্ধ, ধর্ম পশু তার সাথী। সেদিন নেই যখন ধর্মের নাম ছিল মানবতা, ভেঙ্গে গুড়িয়ে মনুষ্য সমাজ এখন ধর্মের নাম বর্বরতা। ধর্মের নামে সব হয় জায়েজ, সব ধার্মিক ভেদ ধরা। চুপ থাকো চোর, বুঝে সোর তুলে বলবে চলি না ধর্ম ছাড়া। আবার সেকুলার, আমি সেকুলার, তুমি ডুবে খাবো জল, যা থাক না। এটাও তো একটা রেজিস্টার করে রাখার মতো। কোথায় গলাবাজি, কোথায় চুপচাপ, নাড়ব বুঝে কাটি কল, ঠিক কথা। শীতে ঘুম যেতে রাত বিরতে আমরা সদাই প্রস্তুত, পুড়ে ছাই হোক আমাদের নাটক, সেকুলারিজমের দূত। আমরা আধুনিক মানবতার হিরে, কলমে কাগজে নিউজ পেপারে, জলে জলে মানুষ, ভাতৃপ্রেমের মানুষ। দেখো কবে আকাশ বই পড়ি। এই যে কবিতাটা দেখুন, এখানে মার কাছে মাসির বাড়ির গল্প, আপনারা সবাই কবিতা বোঝেন। আমি যেটা একটা কথা বলিনি, আমি শুধু বুঝতে পারছি কতটা যন্ত্রণা ভুগি নিয়ে কবিতাটা লিখেছে ছন্দা। তার মধ্যে হয়তো সেকুলারদের গান দিয়েছে, সেকু মাকুদের গান দিয়েছে, এই গানটা আজকাল খুব সুলভ, কিন্তু তবুও তো তার মধ্যে একটা সমাজ ভাবনা কাজ করেছে, নিজেকে তো গুটিয়ে নেয়নি। এই যে সমাজ ভাবনাটা, সমাজটা কার কাছে কীরকম, কার চিন্তায় কীরকম ধরা দেয়, সব চিন্তাকে গ্রন্থিত করেই তো একটা সামগ্রিক চিত্র হয়ে ওঠে। এভাবেই আমাদের পথ চলুক। আমি মনে করি সৃষ্টির আঙ্গিনা অনন্তকাল চলুক। আমি সমিতা, সত্যি কথা বলি, কোনো জন্মে আমি জন্মান্তর বিশ্বাস করি না। আমি নাস্তিক মানুষ, জন্মান্তর বিশ্বাস করি না, কিন্তু যদি জন্মান্তর বিশ্বাস করতাম, আমি বলতাম সমিতা আমার কোনো জন্মের বোন। কারণ এতটাই দাদা বলে আমার কাছে আবদার করে, এবং এই অকবিকে সৃষ্টির আঙ্গিনায় তুলে নিয়েছিল।
অত্যন্ত আন্তরিক আহ্বানে আমি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এখানে আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠান, গ্রন্থ উন্মোচনের অনুষ্ঠান শেষ হলো। অতিথিদের নিজ নিজ স্থানে বসার জন্য অনুরোধ করছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হওয়ার